সময়টা বর্ষার একেবারে শুরুর দিক। আকাশে মাঝে মধ্যেই কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। তবে বর্ষা এখনো তার চরম সীমায় পৌঁছায়নি। এখন কখনো বৃষ্টি, আবার কখনো রোদ। তবে জলা জমি সব ইতিমধ্যেই প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছে। বর্ষার ক্ষণিকের চোখ রাঙানিতেই মাঠঘাট জলা জমি জলে ডুবে বাড়ির উঠানে জল চলে আসাটা মোটেও অস্বাভাবিক ব্যাপার না। কথাটা বলছি আজ থেকে প্রায় 30 বছর আগে, যখন গ্রামে বিদ্যুতের বাতি ছিল না। সন্ধ্যার পর সারা গ্রাম নিঝুম কালো অন্ধকারে ঢেকে যেত। মাঝে মধ্যে চোখে পড়তো দু একটা কেরোসিনের বাতি। আর বর্ষার সময় তো তাও না। ঝড় বৃষ্টির মধ্যে সবাই সন্ধ্যার পরই কাজকর্ম সেরে নিদ্রা দেবীর শরণাপন্ন হতো। তখনকার গ্রাম্য পরিবেশটার কথা ভেবে এখনো মন রোমাঞ্চিত হয়ে ওঠে। একটা নিঝুম নির্ভেজাল ভৌতিক পরিবেশ। এমনই এক বর্ষার সময় স্কুলের ছুটি পেয়ে আমি চলেছি আমার মামার বাড়ি। আমার নাম বিভূতিচরণ। তখন আমার বয়স 14 কি 15। আমার বাড়ি গণেশপুর গ্রামে, আর আমার মামার বাড়ি হরিশপুর। আমাদের গ্রামের পাশের 2-1টা গ্রাম পরই হরিশপুর গ্রাম, তাই আমি হেঁটেই যাতায়াত করি মামার বাড়ি। আমার মামার বাড়িতে আছে শুধু দাদু ও দিদিমা, 2 বুড়ো বুড়ি। তাই মাঝে মধ্যে সুযোগ পেলেই দেখা করতে চলে যাই আর দিদা দাদুর আদর খেয়ে আসি। আজ তাদের না জানিয়েই চলেছি, মামা বাড়ি গিয়ে তাদেরকে চমকে দেব বলে। অবশেষে দুপুরের আগেই পৌঁছে গেলাম সেখানে। দেখলাম দিদিমা উঠানে বসে রান্না করছে আর দাদু দাওয়ায় বসে আছে। আমাকে দেখে দাদু একেবারে চমকে উঠল। আরে আরে বিভূতি, তা কোনো খবর না দিয়ে সব ভালো তো? হ্যাঁ গো দাদু, ভালো। তোমাদের কথা মনে পড়লো তাই চলে এলাম। আরে আয় 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 আয়, বস বস বস। কি গো, এই তোমার ভূতু এসেছে, জল বাতাসা দাও। দাদু দিদা আমাকে ভালোবেসে ভূতু বলে ডাকে। আমাকে দেখে দুজনে খুব খুশি হলো। দিদা চলে গেল জল বাতাসা আনতে। তা ভূতু, মা বাবা সবাই ভালো আছে তো? হ্যাঁ দাদু, সবাই ভালো। চলো, আমি আসলাম মাছ ধরো। হ্যাঁ, এত বেলায় আবার মাছ? রান্না তো হয়ে গেছে রে। না, চলো, আমি মাছ ধরবো। আমার দাদুর বাড়িটা একটা বাগানের মধ্যে। চারপাশে আর তেমন কোনো বাড়ি ঘর নেই। বাড়ির চারপাশটা বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভরা। বাড়ির পাশেই একটা পুকুর। পুকুরে এখন জল কানায় কানায় ভরা। দাদু খুব শখ করে এই পুকুরে মাছ চাষ করে, কিন্তু নিজে কোনোদিন ধরে খায় না। পুকুরে মাঝে মধ্যেই চারা মাছ ছাড়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো বড় মাছ অন্তত আমার চোখে পড়েনি। যাই হোক, দাদুকে দেখলাম একটা জাল নিয়ে এসেছে। আমি তো জাল ফেলতে পারি না, কিন্তু দাদু পারে।
ভুতু, চল ওই দিকটাই জাল ফেলবো। যদি মাছ পড়ে তো ওখানেই পড়বে। হ্যাঁ চলো, না পড়লে আমি ধরবো জলে নেমে, চলো। অনেক চেষ্টার পর মাছ ধরা পড়ল বটে, তবে কয়েকটা পুঁটি আর চারা মাছ। দাদু, এই তোমার স্বাদের পুকুর, মাছ কই? প্রতিবারেই তুমি আমাকে এইসব ছোট মাছ খাওয়াও, বড় মাছগুলো যায় কোথায়? কি আর বলবো তোকে, এই ফাঁকা জায়গায় পুকুর ভর্তি মাছ, লোকে কি আর রাখে রে? তার মানে লোকে পুকুর থেকে মাছ ধরে নেয়, তুমি কিছু বলো না? কাকে কি বলবো, কে চুরি করে তা কি আর জানা যায়? এলাকায় বলি, কিন্তু তারা বলে তারা তো কেউ এমন করে না। আর তাছাড়া সবারই পুকুর ভর্তি মাছ, কে চুরি করবে? তাহলে এত মাছ যাচ্ছে কোথায়? নষ্ট হয়ে যাচ্ছে? না, নষ্ট না, চুরি হচ্ছে রে, চুরি হচ্ছে। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়, তখন শুনি পুকুরে ঝপাং ঝপাং করে জাল ফেলার শব্দ। বেরিয়ে এসে দেখি কেউ নেই, যেন হাওয়ায় মিলিয়ে যায়। খুব পাকা চোর, বুঝলি? তুমি দিনের বেলাতেই দেখতে পাও না, আবার রাতের বেলা চোর ধরবে? এই এই চুপ চুপ, চোর এটা জেনে ফেললে তখন তো বেশি করে চুরি করবে। হ্যাঁ, জানে না পোকা ছেলে। না, ওটা আর হচ্ছে না, আজ থেকে ব্যাপারটা আমার জিম্মা। চোর বেটা এবার দেখবে ভুতু গোয়েন্দার কাজ। এই থাক থাক থাক, এই অনেক হয়েছে, চল চল, এবার যা হয়েছে এই খাবি, চল। কি আর করা যাবে বলো, তাই চলো। তারপর সারা দুপুর বিকেল দাদুর সাথে গল্প করেই কাটালাম। সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি দাদুর সাথেই শুলাম। দাদুর সাথে থাকলে অনেক গল্প শুনতে পাওয়া যায়। দাদু নানা রকমের ভূতের গল্প আর পুরানো দিনের চুরি ডাকাতির গল্প করত। আমার দাদু ব্রিটিশ আমলে রেলের কর্মচারী ছিল, তারই কত রকম গল্প শোনাতো। গল্প শোনার ফাঁকে ফাঁকে আমার কান কিন্তু মাঝে মধ্যেই বাইরের শব্দ শুনতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কখন সেই মাছ চোর আসবে, আজ তাকে আমি ধরবই। কি গো দাদু, তোমার মাছ চোর তো কই এলো না? রোজ আসে তো? হ্যাঁ, রোজ আসি, তবে তাকে ধরা যাবে না বাবা। চল চল, এবার ঘুমিয়ে পড়। বলতে বলতে এমন সময় শুনতে পেলাম পুকুরে জাল ফেলার শব্দ। দাদু, ওই তো মনে হয় পুকুরে জাল পড়লো, চলো চলো। থাক থাক থাক, গিয়ে কোনো লাভ নেই রে, চোখ বন্ধ কর কর, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। দূর, তুমি চলো তো, না হলে আমি একাই যাচ্ছি। যাবে কি বলো? উফ, এ তো জ্বালিয়ে মারলো। চল চল দেখি, চল। দাদু আর আমি একটা হ্যারিকেন নিয়ে বাইরে বেরোলাম। ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে গেলাম। কিন্তু কি আশ্চর্য, কেউ তো নেই। দাদু, চোর হাওয়া হয়ে গেছে, কতবার বললাম
একটু তাড়াতাড়ি এলেই ধরা পড়তো নিশ্চয়ই। আরে না না, এ চোর খুব শেয়ানা, সহজে ধরা পড়বে না। চল ঘরে ফিরে চল। ঘরে ফিরে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, ব্যাটা খুবই দক্ষ চোর। একে ধরতে হলে আমার ভেতরে সেই ভূতু গোয়েন্দাকে জাগাতে হবে। কাল সকাল থেকেই কাজ শুরু করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই চললাম পুকুর ধারে। পুকুরের চারপাশটা একটু ভালো করে দেখে নেওয়া দরকার। চোরের কিছু নমুনা হয়তো সেখান থেকে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু অনেক খোঁজার পর কোনো চিহ্নই খুঁজে পেলাম না। পুকুরের পাড় একদম পরিষ্কার, কোনো জায়গায় ধসে যাওয়া ভেঙে যাওয়ার কোনো চিহ্নই নেই। পরীক্ষা নিরীক্ষা করতে করতে আমি আম গাছটার সামনে আসতেই দেখলাম সাদা মতো অনেক কিছু পড়ে আছে। সামনে গিয়ে দেখেই একটু চমকে গেলাম। হ্যাঁ, মাছের কাঁটা! এত মাছের কাঁটা এখানে কেন? গাছের তলায় জড়ো হয়ে আছে অনেক মাছের কাঁটা, আবার তার মধ্যে কয়েকটা একদম টাটকা, মনে হচ্ছে কাঁটায় রক্ত লাগা, আর মাথাটা একেবারে আস্ত, এখনো পচে যায়নি। এটা তো তাহলে কাল রাতেরই ধরা মাছ। আমার ভেতরের গোয়েন্দা একটু সাড়া দিল। চোর হয়তো অনেক মাছ ধরে শেষে সব নিয়ে যেতে না পেরে কিছু মাছ এখানে ফেলে দেয়, আর তারপর সেই মাছগুলো কোনো বিড়াল এসে খায়। আজই ওই চোরের একটা ব্যবস্থা করব আমি। দাদু দিদিমাকে ব্যাপারটা কিছু বললাম না। গোপনভাবে চোরকে ধরে আমি এই ভূতু গোয়েন্দা নায়ক হয়ে যাব। সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। একটু ঘুমিয়ে নিলে রাত জাগতে সুবিধা হবে, আর তাছাড়া না হলে দাদু জেগেই থাকবে, তাতে কাজে অসুবিধা হবে। এমন সময় মেঘের গর্জন, ঝমঝম করে বৃষ্টি নামল। ঠান্ডা আবহাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে একটা শব্দে ঘুম ভেঙে গেল। কান খাড়া করে আবার শোনার চেষ্টা করলাম শব্দটা। হ্যাঁ, জালের শব্দ। চোর বাবাজি এসে জাল ফেলেছে এই সঠিক সময়। দাদুকে না ডেকে একাই বেরিয়ে পড়লাম। সাথে কোনো আলো নিলাম না, যদি আলো দেখে কাল রাতের মতো চোর বাবাজি আবার পালিয়ে যায়। আবার শুনতে পেলাম সেই জাল পড়ার শব্দ, মানে এখনো চলছে মাছ ধরা। আমি আস্তে আস্তে এগোতে লাগলাম। চুপি চুপি একটা গাছের তলায় এসে দাঁড়ালাম। গিয়ে দেখতে হবে চোর বাবাজিটা আসলে কে। যদি চেনা যায় তাহলে তো কালই সবার সামনে ধরবো ব্যাটাকে।
গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে লাগলাম। আবার জাল পড়ল, কিন্তু শুধু শব্দ শোনা গেল, কাউকেই তো দেখা গেল না। কি আশ্চর্য ব্যাপার! জাল পড়ল, পুকুরের জলও নড়ল, কিন্তু কাউকে তো দেখা গেল না। এবার আমার একটু ভয় করতে লাগলো। এটা কোনো ভুতুড়ে ঘটনা নয় তো? তোর কিন্তু জাল পড়ছে, কাউকে দেখা যাচ্ছে না, এ কি করে হয়? ভাবতে ভাবতেই আমি যেটা দেখলাম তাতে আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। জালটা ধীরে ধীরে পুকুরের পাড় বেয়ে ওপরে উঠতে লাগলো। সেটা অনুসরণ করে ওপরের দিকে তাকাতেই দেখলাম একটা আবছা কালো ছায়ামূর্তি প্রকট হলো। জাল ভর্তি মাছ ওপরে উঠল। তারপর সেই ছায়ামূর্তিটা মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে কাঁচায় ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। আর আমার মধ্যে নেই। জ্ঞান হারিয়ে ফেলার আগে ঠিক করলাম কোনো রকমে আমাকে ঘরে ফিরতে হবে। এ কি পৈশাচিক দৃশ্য! বাবা, ভূতু, ও ভূতু, উঠে পড় বাবা, উঠে পড়। সকালে দাদুর ডাকে ঘুম ভাঙল। অনেকটা বেলা হয়ে গেছে। বিছানায় ধীর করে উঠে বসলাম। দাদু, দাদু, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, কথা? ও, ঠিক আছে, বলবি খন। আগে উঠে হাত মুখটা ধুয়ে নে তো। না দাদু, এক্ষুনি বলবো, তুমি বসো এখানে। উফ, আচ্ছা আচ্ছা, বল বল, কি কথা? জানো দাদু, কাল রাতে তুমি ঘুমিয়ে পড়ার পর দাদুকে সব কথাটা বললাম। সব শুনে দাদু দেখলাম একটু রেগেই গেল। কি কি বলছিস রে? তোকে কে বলেছে একা একা রাতে বাইরে বেরোতে? তুই ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, হাত মুখ ধুয়ে নে, আর আর আজই বাড়ি চলে যা, যা আজই বাড়ি যা। কেন দাদু, কি হলো? ওই চোরের ভয়ে তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুই চলে যা, চলে যা। ওরা দিনের পর দিন চুরি করে যাবে আর তুমি কিছু বলবে না? এত ভয় কিসের দাদু? ওরা তো আর ভূত হয়ে আমায় গিলে ফেলবে না? হ্যাঁ, ফেলবে। ওরা মানুষ না রে। মানে মানুষ না তো কে? ওরা হলো ভূত, মেজো ভূত। হ্যাঁ, ভূত? ভূতে মাছ ধরে খাচ্ছে? হ্যাঁ রে, এটা আজ না, অনেক দিনের ঘটনা। আমিও ওর নিজের চোখে দেখেছি। তুই ভয় পাবি বলে তোকে বলিনি। এমনকি তোর দিদিমাও জানে না। ওই পাশের আম গাছটাই থাকে। রাতে নেমে মাছ ধরে ধরে খায়। সেই জন্যই তো আমার অমন স্বাদের আম গাছটাতে একটাও আম হয় না রে। উড়ি বাবা, এ তো রীতিমতো ভয়ানক ব্যাপার। আচ্ছা দাদু, এই ভূতকে তাড়ানোর জন্য কিছু ব্যবস্থা করলে হয়তো? না রে দাদু ভাই, আমি সেটাও করে দেখেছি। তোর দিদিমাকে না জানিয়ে আমি একটা ওঝার কাছে গিয়েছিলাম, কিন্তু সেও ওই ভূতকে জব্দ করতে পারেনি। পরে একটা উপায় বলল যে ওই গাছটাকে কেটে ফেললে হয়তো ওই সমস্যা মিটবে। কিন্তু কাটার পর যদি ও আবার আমার ঘরের ওপর উপদ্রব শুরু করে, তুই পুরোপুরি বাস করি,
এই বয়সে এত ঝামেলা সহ্য হবে না বাবা। তাই যা চলছে চলুক, মেনে নিতে হবে, আর কি করা যাবে। ঠিক আছে, ওই ভূতের ব্যবস্থা আমি করব। না 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 না, একদম না, একদম না। তুই আজই বাড়ি চলে যা। কাল তুই এমন কাজ করলি, ওই ভূত যদি তোর কোনো ক্ষতি করে। সে করে করুক, তবে তোমাদের এই অবস্থার সমাধান না করে আমি যাচ্ছি না। না না না, তুই তুই চলে যা বাবা, বাড়ি চলে যা। না, আমি যাব না। না বললাম তোরে, তুই বাড়ি যা, বাড়ি যা। আমি কিন্তু দিদিমাকে সব বলে দেব। এই না 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 না, দাদু ভাই, ওরকম করো না। ও খুব ভূতে ভয় পায়। তারপর এই বয়সে ওর কিছু যদি হয়ে যায়, সামলাবে কি? তাহলে আমাকে জোর করো না দাদু। তোমার তোমার যা মনে হয় তুমি করো। দাদু একটু রাগ দেখিয়ে চলে গেল। সে ঠিক আছে, কিন্তু আমার মনে তখন অন্য চিন্তা চলছে। কিভাবে ওই ভূতকে জব্দ করা যায়? একটু বেলা হতে আমি পুকুরের ধারে গেলাম। দিনের বেলায় পুকুরের ধারটা বেশ মনোরম, একেবারে শান্ত পরিবেশ। কিন্তু রাত হলেই শুরু হয় যত সব ভুতুড়ে উপদ্রব। কিন্তু দাদু যে আমাকে চলে যেতে বলল, তাই অনেক ভেবে ঠিক করলাম বিকেলেই বাড়ি ফিরে যাব। পুকুরের জলে কত ছোট ছোট মাছ চড়ছে, দেখতে খুব সুন্দর লাগে। দেখি কটা যদি মাছ ধরতে পারি, বোতলে ভরে সাজিয়ে রাখবো। ছোটবেলায় সবারই এই ইচ্ছেটা মনে জাগে। অনেক চেষ্টা করে করে শেষে একটা মাছ ধরা দিল। কোথায় যাবে বাবু, এসো। কিন্তু এটা রাখবো কোথায়? না হলে তো এক্ষুনি মারা যাবে। ওই তো একটা বোতল দেখতে পাচ্ছি না? বোতলটা কুড়িয়ে নিলাম। একটা সাদা কাঁচের বোতল। হ্যাঁ, এতেই হবে। তাতে একটু জল ভরে মাছটাকে রেখে দিলাম। বুতু, বুতু, কোথায় গেলি রে? দূর, দাদু চলে এসেছে, পালাই। কি রে, পুকুর ধারে কি করছিলি? কই কিছু না তো, এমনিই বসেছিলাম। চল, কিছু খেয়ে নিবি, চল, দিদিমা ডাকছে তো। দুপুর গড়িয়ে বিকেল হলো, এবার বাড়ি ফেরার সময়। কিন্তু তখন আমার গায়ে প্রচন্ড জ্বর। দাদু ডাক্তার ডেকে এনেছে। এই কটা ঔষধ দিচ্ছি, একটু খাইয়ে দেবে, আর আর একটু বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। তখন সন্ধ্যা 7টা বাজে। জ্বর একটু কমেছে। আমি চোখ খুলে দেখলাম দাদু আমার পাশে বসে আছে। কি, ঘুম ভেঙেছে? এখন কেমন লাগছে রে? হ্যাঁ, এখন একটু ভালো দাদু। হ্যাঁ, যাও না, যাও, ওই পুকুর ধারে গিয়ে বসে থাকো। কেন, পুকুর ধারে গেলাম বলেই কি শরীর খারাপ হলো? হ্যাঁ, এইসব ওদের আকর্ষণ, হাওয়া বাতাস। তোর দিদিমার রাস হালকা, তাই মাঝে মধ্যেই ওর এরকম হয়। কিন্তু ও ভয় পাবে বলে ওকে কিছু বলিনি, আর ওই পুকুরে যেতে বারণও করতে পারিনি। ওসব কিছু না দাদু, তুমি একটু বেশি বেশি ভয় পাও। ও আচ্ছা, আমি ভয় পাচ্ছি। জানিস জানিস একদিন কি হয়েছিল?
ও কিছু না, ও কিছু না। দাদু ভাই, তুমি একদম ঠিক আছো এখন, হ্যাঁ তাই তো? দেখলাম দিদিমা ঘরে এসেছে, তাই দাদু কথাগুলো এড়িয়ে গেল। দিদিমা আমার জন্য গরম চা আর মুড়ি এনেছে। তখন মাঝরাত। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। শরীরটা এখন একটু ঝরঝরে লাগছে। শুয়ে শুয়ে আর ঘুম আসছে না। হঠাৎ শুনতে পেলাম সেই হাড় হিম করা শব্দ। পুকুরে আবার জাল পড়ছে। তার মানে সে এসেছে। ঘটনাটা ভাবতে গিয়েই আমার সারা শরীর হিম হয়ে যাচ্ছে। ঘরের চারপাশটাও এখন যেন কিরকম অস্বাভাবিক লাগছে, যেন সবাই এখন একটা ভৌতিক নাটক তৈরি করছে। প্রচন্ড ভয় পেয়ে আছি আমি। মনের মধ্যে দ্বন্দ্ব চলতে লাগলো। যাব, একবার গিয়ে দেখব। না, দাদু জানলে খুব বকবে। না, একবার যাই না। তারপর মনে সাহস সঞ্চার করে উঠে বসলাম। যা হয় হবে, গিয়ে দেখতে হবে ব্যাপারটা। চুপি চুপি বাইরে বেরোলাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম পুকুর ধারের দিকে। একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। পুকুরের ঘাটের পাশে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি। কি বিভৎস! তাকে চোখে দেখেই যেন ভিড়মি খাওয়ার জোগাড়। মনে হচ্ছে পুকুর থেকে জাল ফেলে মাছ ধরছে। সে একটা করে মাছ নিচ্ছে আর কাঁচাই খেয়ে নিচ্ছে। আর মাছ শেষ হলেই হঠাৎ আমার চোখ গেল ঘাটের পাশে সেই বোতলটার দিকে। তাতে মাছটা এখনো বেঁচে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কাল ওকে নিয়েই আমি বাড়ি ফিরে যাব। এই ভুতুড়ে তাণ্ডব থেকে মুক্তি পাওয়া এত সোজা নয়। হঠাৎ কিসের একটা ধাক্কায় বোতলটা পড়ে গেল। যা, বোতল থেকে জল বাইরে পড়তে লাগলো। জলের অভাবে মাছটাকে দেখলাম ছটপট করছে। মাছটা হয়তো আর বাঁচবে না। হঠাৎ দেখলাম বোতলটা ওপরে উঠে গেল। এসব কি হচ্ছে বুঝতে পারলাম না। আরে, সেই অশরীরই বোতলটাকে হাতে নিয়েছে। তার মানে ওইটুকু মাছ কেউ ছাড়বে না। আমার স্বাদের মাছটার প্রাণ এখন বিপন্ন। এবার দেখলাম ছায়া মূর্তিটা অনেক চেষ্টা করার পরও ওইটুকু বোতল থেকে ছোট মাছটাকে বের করতে পারছে না। কিছুক্ষণ এইভাবে চেষ্টা করার পর ছায়া মূর্তিটা বোতলটাকে ঘাটের ওপর রেখে দিল। উফ, মাছটা বোধহয় রক্ষা পেল। না, তা নয়, মাছটা এখনো রক্ষা পায়নি। বেয়াদব ছায়া মূর্তিটাকে দেখলাম সে অদৃশ্য হয়ে কালো ধোঁয়ায় পরিণত হলো। তারপর আস্তে আস্তে বোতলের মধ্যে ঢুকলো। ওইটুকু মাছও বেটা ছাড়বে না। কি নৃশংস ভূত রে বাবা! হঠাৎ আমার মাথায় একটা মতলব বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। আমি ছুটে গেলাম ঘাটে। পাশে পড়ে থাকা ছিপিটা তুলে বোতলের মুখটা বন্ধ করে দিলাম চিরতরে। পেরেছি আমি, পেরেছি। বোতলের ভেতরে
সেই ছায়ামূর্তির সে কি নৃশংস চিৎকার! চারপাশের পরিবেশটা যেন কেঁপে উঠল। পরদিন সকাল হতেই বিদায় নিলাম দাদুর বাড়ি থেকে। দাদু আমাকে এগিয়ে দিতে এলো। দাদু, আর আসতে হবে না, তুমি যাও। এবার চলে যা তাহলে তুই। হ্যাঁ, আবার আসবি কিন্তু দাদু ভাই। হ্যাঁ গো, আবার আসবো। এবার কিন্তু পুকুরের বড় মাছটা ধরবো। হ্যাঁ, কিন্তু সে উপায় কি আর আছে রে ভাই? নিশ্চয় আছে, সে আর তোমায় জ্বালাবে না। চলি গো দাদু। সে আর জ্বালাবে না? হ্যাঁ, মানে কি বলে গেল ভূতু? ভূতু গোয়েন্দা। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন।